ধর্ষণের অভিযোগ। তৃণমূল যুব নেতা পরিচয় দিয়ে ধর্ষণের অভিযোগ, নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আগেই ছিল, এবারে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার উত্তরপাড়ার তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। আটক করা হয়েছে অভিযুক্তের সঙ্গে থাকা আরো একজনকে। বন্ধ কারখানায় 16 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানায় যায় নাবালিকা এবং কারখানায় হাজির হয় অভিযুক্ত তার দুই বন্ধু। এমনটা জানা যাচ্ছে, নাবালিকার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় অভিযুক্ত। আর এই খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি সমিত সিনহা। নজর রাখবো প্রতিবেদনে। ভেতরে গণধর্ষণের ঘটনা ঘটলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিন্দমোটর একেবারে কারখানার ভেতরে, যেখানে কারখানার ভেতরটা পরিত্যক্ত জায়গা। দেখতেই পাচ্ছি একেবারে কেউ থাকে না, কোনো রকম বাসস্থান নেই, কোনো রকম যোগাযোগ নেই মানুষের সাথে। এবং এই ধরনের যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, একটা সময় এখানে বিল্ডিং এ কর্মচারীরা থাকতো, কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কোনো রকম বসবাস নেই। এই বিল্ডিং এর ভেতরে দেখা যাচ্ছে পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং অনুমান করা যাচ্ছে যে এই যে দীপঙ্কর অধিকারী যে সোনাই, সে এই কারখানার ভেতরে এই গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ তার সাথে আরো যে দুজন বন্ধু তার সাথে তারা এসেছিল ঠিক এইরকম কোন একটা জায়গায়। অর্থাৎ এই ধরনের যে ঘরগুলো রয়েছে পরিত্যক্ত অবস্থায়, তাকে নিয়ে আসা হয় আসলে সেই নাবালিকাকে এবং তাকে ধর্ষণ করা হয়। সব মিলে এই ধর্ষণের ঘটনা ইতিমধ্যেই এলাকা জুড়ে, অর্থাৎ শুধু হিন্দমোটর নয়, জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে এবং বিজেপি নেতৃত্ব থেকে তারা এই ধর্ষণের প্রতিবাদ করছে এবং তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই গা ছাড়া দিয়ে বলছেন যে এই ধরনের ঘটনা তাদের যে কর্মীরা কোনো করেনি এবং দীপঙ্কর অধিকারী অর্থাৎ সোনাই সে দলের কোনো কর্মী নয়। সব মিলিয়ে এই যে ঘটনা, অর্থাৎ হিন্দমোটর কারখানার ভেতরে পরিত্যক্ত ঘটনা, এই পরিত্যক্ত ঘটনায় পরিত্যক্ত অবস্থায় এই ঘটনা ঘটলো। কবে এই কারখানা শুরু হবে, কবে এখানে লোকজন সরগরম করবে, কবে এখানে আরো একটা শিল্প গড়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং এরই পাশাপাশি কারখানায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য এলাকাবাসীরা সোচ্চার। হুগলি হিন্দমোটর থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এলাকার লোকজনের, বাসিন্দাদের ঠিক কি অভিযোগ শুনবো। অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, যে হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে একটা হিন্দমোটর কারখানার জমিটাকে দখল নিল, কিন্তু তারপরে ওখানকার মানুষজনে ওখানে যে হিসাবে দখল করে ভেড়িতে মাছ চাষ হচ্ছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট চালানো হচ্ছে, ইট পাথরের ব্যবসায় চলছে, রেস্টুরেন্ট কেউ বসিয়ে দিয়েছে, কারো কে আসছে যাচ্ছে তার কোনো খোঁজ খবর নেই। এইসব ঘটনা তো ঘটবেই। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সেপ্টেম্বর মাসে এসডিওকে আমি লিখিতভাবে জানিয়েছিলাম। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শুনবো। এটাও শুনলাম। তা এখন শাসক দলের কেউ নয়, কারণ আমাদের এখানে কোনো রাজনীতির সঙ্গে সে যুক্ত নয়। আর আমি এখানে আছি দীর্ঘ 25 বছর ধরে কাউন্সিলর আছি, তার আগে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং একে কোনোদিন আমি কোনো রাজনীতির মধ্যে দেখিনি। ধরনের ঘটনা তো লক্ষ্যজনক ঘটনা, একে কঠোরতম শাস্তি হওয়া উচিত। বাকি দুজন তো অ্যারেস্ট হয়েছে বলে জানি না আমি, এখন নিশ্চিতভাবে হবে। ওর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওই জায়গাতে আলো টালো জ্বলে না, নাহলে আগে তো আলো জ্বলতো হিন্দুস্তান মোটরস কারখানা থাকাকালীন। এখন ওইখানে রাস্তাঘাট তুলে একটু অন্ধকার থাকে, তা সেই জায়গা থেকে মানুষজন কিছু যাতায়াত করে ওখান দিয়ে, কিন্তু খুব বেশি মানুষ রাতের দিকে যাতায়াত করে। ঘটনায় রাজনৈতিক মহলেও শোরগোল। অ্যাকিউজড অর্থাৎ অভিযুক্ত, যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, তার কি প্রতিক্রিয়া শুনবো। বুঝি করলেন কেন এই ঘটনা? আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? কে বা কারা ফাঁসাচ্ছে? কোন বিরোধী তার নামটা বলুন, তার নামটা বলুন। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে আমাকে ন্যায় বিচার দিন। তার নামটা বলুন। ন্যায় বিচার তো তোমার ন্যায়পালিকা দিবে। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে আমাকে ন্যায় বিচার দিন। তার নামটা বলুন। ন্যায় বিচার তো তোমার ন্যায়পালিকা দিবে।
সংসদের কাছে একদিকে ন্যায় বিচার চেয়েছেন অভিযুক্ত, আর এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আপনাকে স্বাগত জানাই চারটে চতুষ্কোণে এবং ক্যালকাটা নিউজে। যে বিষয়ে এই যে ভোটবঙ্গ 26শে বিধানসভা নির্বাচন, তার আগে আমরা জানি বিরোধী শিবির থেকে একাধিকবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, নানান মহল থেকে প্রশ্ন উঠেছে। তার মধ্যে আরও একবার এ ধরনের ঘটনা একেবারে সর্বসমক্ষে চলে আসলো, কি বলবেন? না, এগুলো তো ঘটনা বিক্ষিপ্ত তো হয়ই, আগেও হয়েছে। তবে এখন ব্যাপার হচ্ছে, এখন হবার পরে মেরে দিচ্ছে। যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে যখন ওই ডেথ উইথ মার্ডারে যে ডেথ পেনাল্টিটা যখন করা হলো রেপ উইথ মার্ডারে, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা, এটা কিন্তু ইমোশনালি ঠিক আছে, কিন্তু আফটার এফেক্ট এর পরে যখন রেপ হবে তখন কিন্তু মার্ডারটা করে দেবে। সেটাই হচ্ছে এখন। মানুষ ইমোশনে এখন, সেই সময় একটা বিরাট ইমোশন হয়েছে, আইনের পরিবর্তন হয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এখন রেপ তো আগেও হতো। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারটা বেশি হয়ে যাচ্ছে, চেপে রাখতে পারছে না। এখন আগে পুলিশ ম্যানেজ করে দিতে, এখন সেটা করতে পারছে না, সঙ্গে সঙ্গে চারধারে পাবলিক হয়ে যাচ্ছে, হওয়ার পরে এগুলো হচ্ছে। তবে পুলিশ তো এখানে ভালো কাজ করেছে, একজন অভিযুক্ত যার ধরেছে এবং কুইকেস্ট পসিবল টাইমেই ধরেছে। কাজে অন্তত এক্ষেত্রে পুলিশের কোনো সমালোচনা করার স্কোপ নেই, বরঞ্চ প্রশংসাই করার জায়গা রয়েছে। যারা ওয়ারিং অ্যাপারেল ছেলেটির ভিকটিম এবং ছেলেটির ওয়ারিং অ্যাপারেল ফরেন্সিকে পাঠালে আমার মনে হয় এই কেসটা তাড়াতাড়ি চার্জশিট হবে এবং আশা করা যায় কেসটা সাজাও হবে, হওয়া উচিত। কি হবে সে তো জুডিশিয়াল ফাইন্ডিং, হওয়া উচিত। অনিলবাবু, এরপর যে প্রশ্নটা করব, কোনো একটা জায়গায় গিয়ে কি মনে হচ্ছে, কারণ অপরাধীদের মনস্তাত্ত্বিক বিষয়টা তো আপনারা বোঝেন খুব ভালোভাবে, আপনাদের সেই অভিজ্ঞতা রয়েছে, কোনো একটা জায়গায় গিয়ে কি ভয় ডর ধীরে ধীরে কমে যাচ্ছে মন থেকে, সেই কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে? আরে ভয় ডর কমবে না কেন? আগে অন্যায় করলে তার একটা শাস্তির ভয় ছিল, এখন যে অন্যায় করে তাকে ডিপেন্ড করে সরকারের তরফ থেকে। রেপের মতো ঘটনায়, গ্যাং রেপের ঘটনায় তারা বলছে ছোট ঘটনা, তারপরে ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছেন, কিন্তু আইনত দেশের মহামান্য শীর্ষ আদালতের এনসিটি অফ দিল্লি ভার্সেস তোমার পঙ্কজ চৌধুরী কেসে পরিষ্কার বলা আছে রেপ ভিকটিমের ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এখানে আর ভানুমতি, অনারেবল জাস্টিস আর ভানুমতির একটা জাজমেন্টের প্যারা 22টা যদি দেখো, ওখানে পরিষ্কার বলছে, even a woman of easy virtue he has equal right of her protection এবং no one is, it is not open to anybody to violate her এবং he is equally entitled protection of law। কাজেই এখানে দেশের মহামান্য শীর্ষ আদালত এই কথা বলছেন, সেখানে দেশের নেতা মন্ত্রী তারা যদি ভিকটিমের চরিত্র নিয়ে বলে, আর এটা একদম কমন সেন্স। যারা আইন পড়েছেন, কেউ বলেন আমি প্র্যাকটিসিং লয়ার, যারা আইন পড়েছেন তারা ক্রিমিনাল ল পড়লে তখন জানবেন মাইনর কনসেন্ট ইজ নো কনসেন্ট। শুধু মাইনর না, যদি কোনো মহিলা ইনসেন হয়, ইনক্যাপাবল অফ টেকিং ডিসিশন, মানসিকভাবে বিকৃত থাকে, তার কনসেন্টেরও কোনো দাম নেই। এখন সেখানে যদি এইভাবে প্রোটেকশন করা হয়, তারপরে তাদের আলটিমেট কোর্টে সাজা হয়েছে, তারপর হাইকোর্টে তারা অ্যাপিল করেছেন মহামান্য উচ্চ আদালত। এখন এইসব জলে যদি হয় তখন তো তারা ইনডাইরেক্টলি এনকারেজড হয়। আপনি এখানে এরা যদি এই যে সাজা হচ্ছে, কিন্তু সাজা হওয়ার পরে দেখা যাক কী হয়। এইসব হলে যদি ভয়টা না থাকে, উল্টে বলছেন যে 8টার পরে বেরোবে না। রে এখনকার বেশিরভাগ মহিলারা ওয়ার্কিং লেডি, অনেকে পারে, আপনারা যারা কাজ করেন তারা তো অনেক ফিরতে দেরি হয়। তো এখন উল্টে যেটা হওয়া উচিত ছিল, মেয়েরা কেন, ছেলেরাও খুব বিশেষ দরকার না হলে রাত্রে বেরোয় না, মেয়েরা বেরোলে তারা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো সরকারের, তার মানে পুলিশের। সেখানে যদি বলে বাইরে বেরোবেন না, এই জিনিস কী করা যাবে? আর এখন এগুলো তো বোঝা যায়, এখন রাজনৈতিক ছত্রছায়া থাকলে নানা রকমভাবে খুন করেও তারপরে বলা যাচ্ছে না এটা খুন না, এটা অমুক, এইসব চলছে, চলবে আর কি।
আপনি দেখুন না, উত্তরপ্রদেশ বিহারে আগে এগুলো তো সবচেয়ে বেশি বদনাম ছিল। উত্তরপ্রদেশে এখন করুন না, ওপেনলি তো বলছেন সরকার, মেয়েরা বলছে, বলে আমি ওই ছিঁড়েগা, মানে ওদের বাংলা হিন্দিতে কথা হচ্ছে, আমাকে যদি এখানে কোনো রকম মানে দুর্ব্যবহার করে তাহলে পুলিশ ধরবে এবং তাদের অবস্থা কি হবে সে তো দেখেছেন পরিষ্কার। হয়তো বলবেন যে হাই হ্যান্ডেড দেশ হচ্ছে, হোক, জসমিন দেশে যদাচারে, আমাদের দেশে যদি না শোনে তখন আইনের যদি দীর্ঘসূত্রিতা যখন রয়েছে, তার ফলে এখানে ইনস্ট্যান্ট। এবং রেপের ব্যাপারে যে গ্যাং রেপের ব্যাপারে যে প্রতিশোধ একটি মেয়ে নিয়েছিল, আমি তাকে নমস্কার করি, সেলাম করি, সেটা হচ্ছে ফুলন দেবী। জাতপাতের ব্যাপার নিয়ে করেছিল, উনি তার রিটালিয়েশন দিয়েছেন, ঠিকই করেছেন। তারপরে পরবর্তীকালে ওনাকে মেরে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু উনি একমাত্র আমি বলবো ঠিক উপযুক্ত ব্যবস্থা যেখানে হবে। আপনি হরিয়ানা বা উত্তরপ্রদেশে কোনো একটা জায়গায় হয়েছিল, একটি মেয়েকে দুজনে মিলে রেপ করে, পুলিশ ধরেছিল, স্পটে নিয়ে গিয়ে দুজনকে এনকাউন্টার থেকে মেরে দিয়ে। সাধারণ মানুষ কি হয়েছে, পুলিশকে যেখানে গালাগালি করে আমাদের রাজ্যে পুলিশকে সমালোচনা, সেখানে পুলিশ মিষ্টি খাইয়েছে তাকে ফুলের মালা দিকে। মানুষ রিলিফ চায়, তার মানে এই নয় যে আমি যাকে তাকে ধরে মেরে দেব। একদম অনিল বাবু, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন, একটু সঙ্গে থাকার অনুরোধ করব আমি, কারণ নির্যাতিতার আইনজীবী তিনি কি বলছেন এবং পুলিশের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া মিলেছে একটু শোনাবো। মতো ঐতিহ্যপূর্ণ শহরে এই নিন্দনীয় ঘটনাটা একদমই কাম্য নয়। আমরা এই শহরে নিজেদেরকে সেফ মনে করি, সেক্ষেত্রে একটা বাচ্চা মেয়ে, নাবালিকা মেয়ে টিউশন যাওয়ার পথে একটা জায়গাতে গণধর্ষণের শিকার হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। কোথায় ঘটনাটা ঘটলো? ঘটনাটা বিড়লা আমাদের ফ্যাক্টরির ভেতরেই ঘটেছে, মানে বন্ধহীন মোটর ফ্যাক্টরি, বন্ধ বিন্দু ফ্যাক্টরির ভেতরেও ঘটেছে। ওখান থেকে অবস্থাতে তাকে উদ্ধার করা হয়, তাকে নিয়ে আসা হয়, করা হয় এবং সেখানে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু, ওইখান থেকে একজনকে আটকও করেছে, সন্দেহভাজন একজন ব্যক্তিকে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আমরা কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন পেয়েছি, একজন বাবা এসে কমপ্লেন করেছেন, মেয়ের সঙ্গে একটা সেকশুয়াল অ্যাসল্টের একটা ঘটনা পেয়েছি। আমরা যে কমপ্লেন ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে, আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যে যার ধরতে একজনের বয়স হচ্ছে 17 জন বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি, ইতিমধ্যে সেই ছেলেটিকে জেনারেল বোর্ডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ক্লিয়ার করে চলছে এবং ঠিক মতো চলছে। কোনো অসুবিধা নেই। দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছে। ওটা কারোর সাথে কোনো যুক্ত নেই, নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা। আমি আরো একবার যাব অনিল বাবুর কাছে, দুটো লাইন বলবো আমি আপনাকে। এক হচ্ছে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আগেই ছিল এর বিরুদ্ধে, এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে ধর্ষণের অভিযোগ। অর্থাৎ অপরাধীদের মনে কি কোনো একটা জায়গায় গিয়ে এই ধারণাটা বদ্ধমূল হয়ে গিয়েছে যে প্রভাবশালী সংস্পর্শে থাকলে আমি যা ইচ্ছা তাই করতে পারি? না, এই সিভিক ভলেন্টিয়ার কি জানেন তো, অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ার যে সবাই যে খারাপ তা নয়। কিছু কিছু শিক্ষিত ছেলেও আছেন যারা চাকরি বাড়ি পায়নি, হয়তো এই কাজে ঢুকেছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো যদি একটা চাকরির প্রসেস করে হয়, যে একটা ইন্টারভিউ হলো, তার এফিসিয়েন্সি দেখা হলো, মানে তার যোগ্যতা দেখে তাকে পরীক্ষা দিয়ে বা ফিজিক্যাল ট্রেনিং নিয়ে যদি চাকরিটা করে এবং তাদের যা মাইনে, উপযুক্ত মাইনে দেওয়া হয়, মানে এখন একটা কনস্টেবল রিক্রুটমেন্ট করলে 25 থেকে 30,000 টাকা মাইনে দিতে হবে, ইফ নট মোর, অন্যান্য সুযোগ সুবিধা সব। তখন একটা কষ্ট করে চাকরি পেলে তার একটা চাকরির উপর দরদ থাকে যে আমাকে চাকরিটা কষ্ট করে পেতে হয়েছে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে। আর এখন তো হচ্ছে কি, দাদা দিদির ইচ্ছায় হলো, তারা জানে আমার কে কী করে। অনেক, আমি তো জানি অনেক ওসিরাও এদের সমঝে চলে। আমাদের সময় এই জিনিসটা ছিল না। আমাদের সময় যারা হোমগার্ডরা মোটামুটি ভালোই কাজ করতো, আর্ম পুলিশের ছেলেদের আমি দেখেছি, ইয়ং ছেলেরা, কি জিল তাদের, আমাদের সঙ্গে রেডে গিয়ে দৌড়ে ধরছে, আমাদের সঙ্গে তাদের এনার্জি ছিল, তাদের এনথুজিয়াজম ছিল। এখন এরা তো জানে যেটা কাজ করা সেটা করছে, যেটা এরা এর ফলে যে এখন একটা ট্রেনিং করছে, ওটা হাইকোর্ট না কোথাকার একটা বোধহয় গুঁতো খেয়েছে, যারা নামকে অবস্থায় একটা ট্রেনিং করছে। এইভাবে একটা প্রশাসন চলে নাকি? আর যোগ্য ব্যক্তিদের না দিয়ে অযোগ্য ব্যক্তি
সর্বত্র এই 8 পাস লোক 8 পাস আগে গ্রুপ ডি স্টাফে চাকরি করতে, এখন 8 পাস হচ্ছে হাইকোর্টে দেখা গেল মহামান্য আদালতে স্বীকার করছে 8 পাস হচ্ছে শিক্ষক, লেখাপড়া জীবনী স্কুলে জানি পঞ্চায়েত প্রধান। এখন তার ফলে যা হচ্ছে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারিং সবাই খারাপ তার তো আমি বলবো না, কিন্তু আর কি করা যাবে। এখন এদের থেকে যোগ্যতা যারা আছে ভালো আছে তাদেরকে যদি চাকরি করে তাদের কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে এনে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যে পুলিশের কনস্টেবলে ভর্তি করে, তাহলে তখন দেবেন এরাই অনেক সুধরে যাবে, তাদের চাকরির ভয় থাকবে যে আমি এই চাকরি পাচ্ছি, আমার সংসার চলছে। 9,000 টাকা দিয়ে আপনি একটা লোককে দিয়ে কি করাবেন? তারপরে আর সেই 9,000 থেকে যে দাদা দিদি চাকরি দিচ্ছে সে তো দেখছে আমার দাদা আগে সাইকেল চালাতো 3বার চেন পড়ে যেত, সে এখন 40,000 50,000 টাকার গাড়ি চালাচ্ছে তার 8-10 বছরের মধ্যে। তারপরে আপনি আশা করেন তারা সৎ হবে, তারা সচ্চরিত্র হবে? নেতারা কি করছে দেখে তো শিখছে, এই সোসাইটি থেকে যাবে কি আর ভালো ওভারঅল ডিগ্রেডেশন হলে আর কি করবে? যত বড় এখনকার দিনে চোরেরা আগে ছিল চোরের মায়ের বড় কথা, এখন চোরের মাসি পিসিরা বড় কথা, আর যত বড় চোর তত বড়। অবশ্যই আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, একটু আমি সঙ্গে থাকতে বলবো এবং আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তবে বিরতিতে যাওয়ার আগে একটু দেখা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে একাধিক, একটু শোনাবো আপনাদের প্রতিক্রিয়াগুলো। ব্যক্তির বিষয় না, গোটা সমাজে এখন অব্যবস্থা তৈরি হয়েছে এই কারণে, কারণ মানুষ ভয়মুক্ত হয়ে গেছে, উপরে কারোর কোনো আস্থা নেই, পুলিশকে ভয়ও পায় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা এগুলো করছে। এই সরকারটা আমাদের সরকার কিছু করবে না, বাড়ছে। এটা কোনো দলের পক্ষ থেকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে না যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যৌন নির্যাতন করবার জন্য কাউকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা। বাংলায় আপনারা বহু ঘটনা দেখেছেন যেখানে মহিলারা ধর্ষিত হয়েছেন। ওই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুখ্যমন্ত্রী যখন আছেন তখন পুলিশকে নিয়ে গিয়ে কোনো ওই মহিলাকে এবং ওদের পরিবারকে বাঁচানোর জন্য আজ অব্দি কাজ করলেন না, কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেটে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। আর এই বন্ধ কারখানাগুলো এগুলো এখন ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, জুয়া, মদ এইসবের ঠেক হয়ে দাঁড়িয়েছে। আর এই বন্ধ কারখানাগুলো এগুলো এখন ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, জুয়া, মদ এইসবের ঠেক হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটছে, প্রত্যেকটার সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে। 100% ঘটনা এই কারণে তৃণমূল কংগ্রেস জড়িত, কারণ এই ঘটনার কোন রকম সাজা হয় না। আর সব ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ধর্ষণকারীকেই দোষারোপ করেছেন, তার দিকেই আঙুল তুলেছেন, আর ধর্ষক একদম বিনা বিচারে বুক ফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা সংস্কৃতি, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের বিরুদ্ধাচারণ করার কাজ শুরু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, একবারে মেটানো সম্ভব নয়, কিন্তু এ ধরনের ঘটনাকে অন্তত কিছুটা কমিয়ে ফেলতে সমাজ ব্যবস্থায় কি পরিবর্তন আনা প্রয়োজন? না, ঘটনা ঘটছে, এগুলো অস্বীকার করার উপায় নেই, সবাই ঘটছে। আর এর জন্য কোনো রাজনৈতিক দলকে বা ব্যক্তিকে নির্দিষ্ট করে দোষারোপ করার কোনো মানে নেই, কারণ এখন তৃণমূল ক্ষমতা আছে, সবাই তৃণমূলের সেটেন, অন্য XYZ থাকলে সেই দলে চলে যেত। তবে একটা সিলভার লাইনিং আছে, ঘটনা ঘটছে, কিন্তু সামনে জয়নগরের ঘটনা এবং দুর্গাপুরের ঘটনায় পুলিশ তো তৎপরতার সঙ্গে ধরেছেন এবং এগুলো তদন্ত করে চার্জশিটও দিয়েছে এবং এগুলো সাজাও হয়েছে এবং সাজা হয়ে গেছে। জয়নগরের ঘটনা, দুর্গাপুরের ঘটনা চলছে, হয়ে যাবে খুব। আমরা যত সহজে টিভিতে দেখে বলি ঠান্ডা করে বসে 3 দিন হয়ে গেল কেন ধরছে না, কিন্তু এইসব বড় ঘটনার পরে 72 ঘন্টা খুবই টাইম এবং এগুলো প্রচণ্ডভাবে খবর জোগাড় করতে হয়, সেগুলো আইডেন্টিফাই করতে হয়, পার্সু করে তাদের ধরতে হয়, ধরে আসল জিনিসটা জানা, এগুলো প্রচণ্ড পার্সুয়েশন যারা করে তারাই জানে, ঠান্ডা করে বসে এগুলো বোঝা যায় না। তবে দুর্গাপুরের ঘটনা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে পুলিশ। জয়নগরের ঘটনা আমি আইসি জয়নগরকে অবশ্যই আপনাদের মাধ্যমে থ্যাঙ্কস জানাবো
কেসটা সাজা হয়েছে, কাজে এগুলো হচ্ছে। এগুলো হলে ঠিকই আছে, যদি বোঝা যায় আমি এইসব করলে অপরাধ হবে। আমাদের সময় হয়নি, হয়েছে, কিন্তু এত সোশ্যাল মিডিয়া বা বিরোধী দলরা চেঁচামেচি করতে পারেনি। তার কারণ কি, আমরা ঘটনার সময় সঙ্গে সঙ্গে হলে তার যে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিচ্ছে ধরে উঠছে, এবং এগুলো এন্ডেড ইন কনভিকশন, ভরসাটা ছিল। কিন্তু পুলিশকে এখন যেভাবে নিয়ে যাচ্ছে, অপকর্ম করানো হচ্ছে পুলিশকে দিয়ে, তারপরে পুলিশের উপর একটা মানুষের উপর রাগ বা ঘৃণা যাই বলুন একটা আসছে, কিন্তু এর জন্য পুলিশকে দাস দিয়ে লাভ নেই তো। আলেকজান্ডারের একটা মহাবীর আলেকজান্ডারের কথা ছিল, যদি 100টা সিংহের দল থাকে, সৈন্য দল, তার সেনাপতি যদি কুকুর হয় তাকে ভয় পাই না, কিন্তু দলের যদি কোনো সেনাপতি সিংহ থাকে, 100 ভেড়ার দল থাকলে আমি তাকে ভয় পাই। একদম অনিল বাবু, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন, তুলে ধরলেন। সময় শেষ, তাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং দেখুন, এর পাশাপাশি অর্চনা মজুমদার তিনিও কিন্তু এ বিষয়ে পোস্ট করেছেন। উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনার পর পোস্ট করেছেন ডক্টর অর্চনা মজুমদার, এবং সেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার তার সেই পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পোস্টে এমনটাই উল্লেখ করেছেন ডক্টর অর্চনা মজুমদার। এদিকে হিন্দ মোটরের এক মাছ ব্যবসায়ীকেও হুমকির অভিযোগ রয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাইরাল হয়েছে অভিযুক্ত দীপঙ্কর অধিকারীর হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত নিজেকে উত্তরপাড়ার তৃণমূলের যুব সহ সভাপতি বলে পরিচয় দেয়, এমনটাই জানা যাচ্ছে। আমি সোনাই বলছি, সোনাই বুঝতে পারছি না। সোনাই উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ও বলো। আমি যেদিকে দাঁড়িয়েছিলাম, তুই আমার পাশ থেকে HM এর পাশ থেকে ঢুকেছিলিস, মনে আছে? তোর ভেড়িতে যখন জাল হচ্ছিল আমি এসেছিলাম, আমাকে একটা মাছ দেয়নি, ঠিক আছে? আমার বিশাল অপমান লেগেছে। দেয়নি তো, এটা হয় কখনো? তোকে মাছ দেবে না? আমি এসেছিলাম, কি বললাম? তাহলে চাও নাই, তুমি চাইলে দেবে না, এটা মাছ এরকম হতে পারে? পঞ্চুকে একবার জিজ্ঞেস করেছি, আমি ওকে বলেছিলাম কিনা মাছ দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি মাছটা নিয়ে নি, কোনো বড় ব্যাপার না। আমি খালি দেখবো পঞ্চু জয় তোকে কতদিন প্রোটেকশন দিয়ে রাখে, ব্যাস এতটুকুই। এরপরে শেষ। খাবি তো, এই তো এত গল্প, একটা মাছ খাবি তো, এই তো। ওই দিন দেয়নি, তা একদিন নিয়ে যাবি। তদন্ত এগোলে আর কি কি তথ্য প্রকাশ্যে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। 4:34 এখানেই শেষ করছি। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।